সামনে লাল ফিতা দিয়ে লম্বাভাবে আটকে দেওয়া হয়েছে। তার নিচে একটি ছোট টেবিলে কয়েক প্রকার মিষ্টি সহ বিভিন্ন রকমের শরবত রাখা। একটি গ্লাসে ট্যানের শরবত থাকলেও বাকিগুলোতে বিভিন্ন কিছু মেশানো আছে। গেট আটকে রেখে টাকা নিয়ে কথা কাটাকাটি চলছে দুই পক্ষের মাঝে। আমাদের দাবি 20,000-এর নিচে কিছুতেই গেট ছাড়বো না, আর ছেলেপক্ষ তো কিছুতেই দিতে রাজি হচ্ছে না। কেউ আমরা কারো চেয়ে কম না, দুই পক্ষের সমান তালে কথা কাটাকাটি চলছে। এরই মাঝে তাসফি ভাই আমাদের মাঝে উদয় হলেন। এতে আরও হৈ হৈ করে উঠল আমাদের পুরো কাজিন দল। সোজা এসে আমার পাশে দাঁড়িয়ে একবার চোখ বুলিয়ে সামনে তাকালেন। তাসফি ভাইয়া আসার পর ছেলেপক্ষের কয়েকটা মেয়ে যেন গিলে খাচ্ছে ওনাকে। তাসফি ভাইয়ের দিকে বারবার তাকাচ্ছে আর ফিসফিস করে নিজেদের মধ্যেই কি যেন বলছে। কথাগুলো শুনতে না পারলেও ঠিকই বুঝতে পারলাম আপুগুলো বড় সড় রকমের ক্রাশ খেয়েছে ওনার উপর। মেয়েগুলোর আর দোষ কোথায়? কালো পাঞ্জাবি পরে এমন এক লুকে আসলে তো যে কোনো মেয়ে প্রেমী হাবুডুবু খাওয়ার কথা, তাই না? কিন্তু ওনার সে বিখ্যাত একটা ধমক খাওয়ার পর যে এই মেয়েগুলোর আর কিচ্ছু খাওয়ার জো থাকবে না, সেটা তো আমি নিশ্চিত। কথাটা ভেবে যেন প্রচণ্ড মায়া হলো আপুগুলোর প্রতি। প্রায় 20 মিনিট পর কথা কাটাকাটি থেমে গেল। দুই পক্ষের মসজিদে 12,000 টাকায় রাজি হয়ে গেল সবাই। আমরা ভেবে নিলাম বাকি টাকা বরের জুতো চুরি করে উসুল করে নেব। রিফাপু নতুন জামাইকে মিষ্টি খাওয়াতে লাগলো। হঠাৎ তাসফি ভাই আমার হাত ধরে মাথাটা নিচু করে বললেন, এগুলো হয়ে গেলে বেশি ঘোরাঘুরি করবি না, চুপচাপ রিফার সাথে সাথে থাকবি। একদম যেন ওই ছেলেগুলোর সামনে তোকে না দেখি, মনে থাকে যেন কথাগুলি। কিছু না বলে মাথা ঝাঁকিয়ে সায় দিলাম ওনার কথায়। আগে বা পরে কিছু বলে কোনো লাভ হবে না আমার, তাই চুপচাপ ওনার কথা মেনে নেওয়াই ভালো। এমনিতেই দুপুরে সেই ঘটনার পর একদম চুপ হয়ে আছি। অদ্ভুত এক পরিস্থিতির সম্মুখীনে পড়েছিলাম। ভাগ্যিস রিমিয়াপুর বন্ধুদের সামনে অমন পরিস্থিতিতে পড়তে হয়নি, কিন্তু তাসবি ভাইয়ের সামনে ওভাবে ছিলাম ভেবেই কেমন যেন লজ্জা লাগছে। সামনে তাকাতেই দেখলাম সেই মেয়েগুলো আমার দিকে কেমন করে জানি তাকিয়ে আছে। তেমন একটা পাত্তা দিলাম না। রিফাকুর হাত ধরে বোনেরা মিলে চলে আসলাম, আর তাসবি ভাইয়া সহ অন্যান্য ভাইয়ারা নতুন দুলাভাইকে নিয়ে চলে গেল আপ্যায়ন করতে। বিয়ে পড়ানো শেষে সবাইকে খাওয়া দাওয়া করানো হয়েছে। রিফাপু সহ বাকিরা সবাই গেছে নতুন দুলাভাইয়ের হাত ধোয়াতে। ভাইয়ার এতগুলো ছেলে বন্ধু থাকার কারণে আপুদের সাথে না নিয়ে চুপচাপ বসে আছি স্টেজের এক পাশে। হাতে থাকা ফোনটা নিয়ে ঘাটাঘাটি করতে লাগলাম। হঠাৎ করে কেউ আমার হাতটা ধরতেই চমকে উঠলাম। প্রচণ্ড অবাক হয়ে তাকিয়ে আছি সামনে দাঁড়িয়ে থাকা আপুগুলোর দিকে। বুঝতে পারছি না আপুগুলোর আমাকে দিয়ে কী কাজ। হঠাৎ এসে নিজে নিজেই কথা বলা শুরু করে দিয়েছে। ভদ্রতার খাতিরে আমিও তাদের সাথে টুকটাক জবাব দিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ কথা বলার পর হঠাৎ করে একটা আপু বলে উঠল, কিছু মনে না করলে একটা হেল্প করবা? না মানে একটা কথা জিজ্ঞেস করতাম আর কি। কথাটা শোনার পর অনেকটা অবাক হয়ে তাকিয়ে আছি আপুটার দিকে। অপরিচিত একটা মেয়ের কাছে সাহায্য চাইছে, বিষয়টা অনেক চিন্তার। অপরিচিত এই আপুগুলোর সাথে সখ্যতা করার কোনো ইচ্ছা না হলেও কৌতূহল ঠেকাতে পারলাম না। কথাটা শোনার জন্য অনেক আগ্রহী হয়ে উঠলাম। হঠাৎ করে মনে পড়লো এই আপুগুলো তো গেটে দাঁড়ানো সেই আপুগুলোই। তখনই হুট করে তাসফি ভাইয়ার কথা মাথায় এলো। এবার পুরো কাহিনীটা আমার ছোট্ট মস্তিষ্কে ঢুকে গেল। আপুগুলো আমাকে কি বলতে পারে বুঝতে পারলেও তাদের মুখ থেকে শোনার জন্য মাথা ঝাঁকালাম। সাথে সাথে তাদের চোখ মুখ জলজল করে উঠল। এই গেটে তোমার পাশে দাঁড়িয়ে ছিল, ওটা তোমার কে হয়? যদিও বুঝতে পারছিলাম ওনারা তাসফি ভাইয়ের কথা জিজ্ঞেস করছে, তবু অবুঝের মতো করে বলে উঠলাম, কার কথা বলছেন আপু, কে দাঁড়িয়ে ছিল? আমার নেগেটিভ উত্তরে আপুটা চুপ হয়ে গেল। অন্যজন তাকে বাধা দিয়ে বলল, আরে তুই চুপ কর, আমি বলছি। ওই যে গেটে তোমার সাথে দাঁড়ালো না সুন্দর করে ফর্সা যে ছেলেটা, কালো পাঞ্জাবি পরা ছিল, গেটের ঝামেলাটা সুন্দর করে মিটমাট করলো, ওনার কথা বলছিলাম আমরা। কে হয় উনি তোমার? অনেক উৎসাহের সাথে বলতে লাগলো কথাগুলো। আমিও তাদের কথায় সায় জানিয়ে বললাম, ও আচ্ছা, তাসফি ভাইয়ের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হবে হয়তো, ওনার নাম তো জানি না। তোমার ভাই হয় উনি? আমি মাথা নাড়াতেই আপুগুলো আরো গল্প জুড়ে দিল আমার সাথে। আর গল্পের মূল কেন্দ্রবিন্দু হলো মিস্টার বজ্জাত তাসফি ভাই। কিছুক্ষণ পর একজন তো বলেই ফেলল ওনাকে ভীষণ পছন্দ হয়েছে, কথা বলার ব্যবস্থা করে দিতে পারবা? আপুটার কথা শুনে রাগে ফেটে পড়লাম যেন, কিন্তু প্রকাশ করলাম না। কেন রে, বিয়ে বাড়িতে কি আর কাউকে চোখে পড়লো না তোদের? আমাকেই কেন চোখে পড়লো? লুচু মেয়ে কোথাকার, সুন্দর ছেলে দেখলেই লাইন মারার জন্য উঠে পড়ে লাগে। দেশে কি ছেলের অভাব পড়েছে নাকি যে ওনাকে পছন্দ করতে হলো তোদের? মনে মনে তাদের বকে দিলাম। অবাক হলাম কিছুটা, তবে ফট করে কিছু মনে হতেই মুখে হাসি ফুটে উঠল আমার। আপুগুলোকে জব্দ করার চিন্তা মাথায় আসতেই হাসি মুখে বললাম, ঠিক আছে। আমার কথায় তারা আরও খুশি হয়ে উঠল। একটু দূরে দাঁড়িয়ে তাসফি ভাইয়া ও সেই আপুগুলোর দিকেই তাকিয়ে আছি। তাদের কথাগুলো শুনতে না পারলেও বুঝতে পারছি খুব খোশ মেজাজে গল্প শুরু করেছে। তাদের হাসি হাসি মুখে গল্প করা যেন আমার সহ্যের সীমা অতিক্রম করছে। আমার ভাবনাটা পুরোই বিফলে গেল। বজ্জাত লোকটার কাছে গিয়ে এই লুচু লুচু মেয়েগুলোর কথা বলতেই হালকা করে একটা ধমক দিল আমাকে। তারপর একটু রাগি ফেস করে এগিয়ে গেল তাদের দিকে। তখন ধমক খেলেও মনে মনে অনেক খুশি হয়েছিলাম। আমাকেই ধমক দিল আপুগুলোর কথা বলতে, না জানি তাদের কি না কি করে। কিন্তু এখন ব্যাপারটা পুরোই উল্টো হয়ে গেল। কি সুন্দর হেসে হেসে কথা বলছে তাদের সাথে, আর একটু পরপর আমার দিকে তাকাচ্ছে। উনি আসলে চরম লেভেলের বজ্জাত একটা মানুষ। আমাকে সারাদিন ধমকের উপর রাখে আর সবার সাথে সুন্দর হেসে হেসে কথা বলে। অসহ্য লোক একটা।
রিমিয়াপুর বিদায়ের পর নিচে সবাই মিলে আড্ডায় মেতে উঠেছে। বড় মা, ফুপ্পি, আম্মু সহ পরিবারের ছোট বড় সবাই আছে আড্ডার মাঝে। মধ্যরাত পর্যন্ত নাকি চলবে এই আড্ডার আসর। আর এই আড্ডায় আসর বসিয়েছেন পরিবারের সবার অতি আদরের ছেলে তাসফি ভাইয়া। রিমিয়াপুর বিদায়ের সময় কান্নায় ভেঙে পড়ে বড় মা সহ পরিবারের সবাই। আপু যাবার পরও সকলে মনমরা হয়ে বসেছিল বাইরে। তখনই তাসফি ভাইয়া কোক আইসক্রিম নিয়ে এসে জমিয়ে তোলে আড্ডার আসর। এতক্ষণ সবার মাঝে বসে থাকলেও এখন আর সম্ভব হচ্ছে না আমার। মাইগ্রেনের ব্যথাটা তির করে বেড়ে চলেছে, সাথে গা গুলিয়ে আসছে। বিকেল থেকে এমন হলেও এখন গা গুলানোর মাত্রাটা অনেক বেড়েছে। আড্ডার আসর থেকে আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। একটু হেঁটে বাইরে আসতে গড়গড় করে বেরিয়ে এলো পেটের সমস্ত কিছু। নিজেকে সামনে নিয়ে যেতেই কারোর সাথে আটকে গেলাম। ধাক্কা লাগার মানুষটিকে দেখতেই পেছন ফেরার আগেই কর্কশ গলায় ভেসে আসলো কারো গলা। পেছন ফিরে মানুষটিকে দেখতেই একরাশ বিরক্তিতে ছেয়ে গেল আমার মন। ছি, যেখানে সেখানে এসব কি করে বেড়ায় মেয়ে? আশেপাশে সব নোংরা করলো, সাথে আমাকেও। বাবা মা কিছু শেখানি তোকে? এভাবে যেখানে সেখানে বমি টমি করে রাখছিস? কড়া গলায় কিছু বলতে চাইলেও বললাম না কিছু। এখন এই মহিলাটার সাথে কিছুতেই কথা বলার মুড নেই আমার। এমনিতেই শরীর অনেক দুর্বল লাগছে, সেই সাথে প্রচন্ড মাইগ্রেনের ব্যথা। আমাকে চুপ করে তাকিয়ে থাকতে দেখে আবারও বলে উঠল, চারদিকে এত আত্মীয় স্বজনরা আছে, আর এই মেয়েটা সব নোংরা করছে। এর থেকে আর কি বা আশা করা যায়? খুব তো চ্যাটেন কথা কইয়া বেড়াস, এখন কি হলো? মুখে কুলু পেতে আছিস কেন? দেখুন, কথা বলতে একদম ইচ্ছে হচ্ছে না আমার। অযথা কথাবার্তা বাদ দেন। শিক্ষা নাই, এই মেয়ের কোনো শিক্ষা দীক্ষা নাই। দাদির সাথে কেমনে মুখে মুখে তর্ক করে দেখ। মা বড় মারা কি এল্লাই শিখেছে তোকে? এজন্যই এদের এখানে আসতে চাইনি। গ্রামে গেলে তো সম্মান দেয় না, এখানেও এমন করছে আমার সাথে। এই রূপা, তুই দিন দিন খুব বেয়াদব হয়ে যাচ্ছিস তো। আম্মার সাথে আবার লাগছিস? তোর কি কোনো লজ্জা শরম নাই রে? আজকে অন্তত মেহমান মনে করে না হয় আমার সাথে না লাগতি। আমার বয়স হয়েছে, সেটা তো দেখবি একবার। বুড়ি হয়েছে, তাও তো এই বুড়ির কুটনামি কিছুতেই কমে না। বুড়িকে নাকি আবার সম্মান দিতে হবে। মনে মনে কথাটা বললো, মুখে কিছু বললাম না। এতক্ষণ একটা ছিল, এখন আরেকটা এসে পড়ছে। এখন কিছু বলা মানি বড় সড়ে একটা ঝামেলা বেঁধে যাবে। আত্মীয় স্বজনের মাঝে অনেকে চলে গেলেও কেউ রয়ে গেছে। তার মাঝে শরীরটা ভীষণ রকমের খারাপ লাগছে, তাই চুপ করে থাকাটাই শ্রেয়। এই মানুষগুলো আমার কাছে সবচেয়ে খারাপ মানুষের তালিকায় রয়েছে। আমার দাদুর ছোট পক্ষের স্ত্রী, আব্বু, বড় চাচা ও ফুপির সৎমা। আমাদের ছোট হাসি খুশি পরিবার ধূলিসাৎ করে ফেলেছে। ছোট থেকেই এই মহিলাটার বিভিন্ন অপকর্মের সাক্ষী হয়ে এসেছি। সবার সামনে ভালো সেজে থাকলেও তার অপকর্মগুলো ফলাতে 2 মিনিটও ভাবে না। এই মহিলাটার জন্যই আজ দাদিকে ধুকে ধুকে আফসোস করে মারা যেতে দেখেছি। নিজের মতো করেই তার 3 ছেলে মেয়েগুলোকেও শিক্ষা দিয়েছেন। একদম ওনার কার্বন কপি। আত্মীয়তার খাতিরে আপুর বিয়েতে দাওয়াত দিতে হয়েছে এনাদের, তা না হলে বড় চাচাও অনেক এড়িয়ে চলে এদের। দেখেন ফুপু, আমার শরীরটা একেবারে ভালো লাগছে না। আর আমি তো দাদিকে কিছুই বলিনি, উনি অযথাই এমন করছে। শরীর অত্যন্ত খারাপ লাগায় ওনাদের দিকে তাকিয়ে আস্তে করে বলে উঠলাম, একদমই ভালো লাগছে না এখানে দাঁড়িয়ে থাকতে। মনে হচ্ছে এখনই বিছানায় শুয়ে পড়া ভীষণ প্রয়োজন, তা না হলে হয়তো এখনই মাথা ঘুরে পড়ে যাব। ওনাদের পাশ কেটে আস্তে আস্তে এগোতে লাগলাম আড্ডার আসরে। এই অবস্থায় কিছুতেই সিঁড়ি ভেঙে দোতলায় যাওয়া সম্ভব না আমার জন্য। ওখানে গিয়ে আম্মুকে বললে উপরে গিয়ে রেখে আসবে। ওনাদের উপেক্ষা করে চলে আসায় এই মহিলা দুটো অনেক কথা বলতে লাগলো আমাকে ঘিরে। কানে নিলাম না তাদের কথা। আস্তে আস্তে হাঁটতে লাগলাম সামনের দিকে। কিছুটা দূরে দাঁড়িয়ে আম্মুকে ডাকতে নিলেও পারলাম না ডাকতে। গলা দিয়ে কোনো কথাই বের হলো না আমার। মাথার পেছন থেকে ব্যথা হতে লাগলো, সাথে চারদিক যেন কেমন ঘুরতে লাগলো। চোখের সামনে কেমন যেন ঝাপসা হয়ে আসলো। হাত দিয়ে কিছু ধরার চেষ্টা করেও ধরতে পারলাম না। আস্তে আস্তে অন্ধকার ভর করলো আমার চোখের সামনে। নিজের ব্যালেন্স ধরে রাখতে না পেরে লুটিয়ে পড়লাম মাটিতে। চোখ বন্ধ হয়ে গেলেও জ্ঞান হারায়নি তখনও। বুঝতে পারলাম কেউ এসে ধরেছে আমাকে। টিপটিপ করে চোখ মেলে তাকাতেই তাসফি ভাইয়ার চেহারাটা ভেসে উঠল চোখের সামনে। কিছু হয়তো বলছে, কিন্তু তার কিছুই কানে আমার পৌঁছাচ্ছে না। তারপর আম্মু, বড় মা, ফুপি, রিফাপু সহ সবার উদ্বিগ্ন চেহারাটা দেখতে পেলাম। সবাই কিছু বললেও কোনো কথাই আমার কানে আসলো না। তারপরই চোখ দুটো বন্ধ হয়ে আসলো আমার। কারো চিৎকার চেঁচামেচির আওয়াজে ঘুম ছুটে গেল আমার। টিপটিপ করে চোখ দুটো খুলতে লাগলাম। হঠাৎ চোখ খুলে বুঝতে পারলাম না কোথায় আছি আমি। শুধু কারোর চেঁচামেচির আওয়াজ কানে আসছে। আম্মু ও বড়মার গলার আওয়াজ পেতেই ধরফর করে উঠতে লাগলাম। হাতে বাধা পেতে তাকিয়ে দেখলাম তাসফি ভাইয়া গম্ভীর মুখে আমার এক হাত খুব শক্ত করে ধরে আছেন। ওনার পাশে চুপচাপ সিরিয়াস মুড়ে দাঁড়িয়ে থাকা রিফাপুর চেহারা দেখতে পেলাম। মাথা ঘুরিয়ে চারদিকে আত্মীয়দের দেখে বুঝতে পারলাম নিজের রুমেই আছি। চেঁচামেচির আওয়াজ দরজার কাছ থেকে তীব্রভাবে ভেসে আসছে। শরীরটা ভীষণ খারাপ লাগছিল, সাথে প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছিল। রুমে আসার জন্য আম্মুকে ডাকতে গিয়েও পারছিলাম না। তখনই হঠাৎ চারদিক ঝাপসা হয়ে নিচে পড়ে যায়। তখন তাসফি ভাই এসে হয়তো ধরেছিলেন আমাকে। তারপর আর তেমন কিছুই ঠিক মনে নেই। এভাবে হঠাৎ আমার অসুস্থ হওয়ার জন্য আম্মু ও বড়মার এত চেঁচামেচির প্রয়োজন নেই। তাহলে
তাহলে এভাবে কে চিৎকার করে কিছু বলছে? বড় মার কথা তেমন না শোনা গেলেও ছোট দাদি ও তার মেয়ে রোজিফুপুর আওয়াজ খুবই জোরে শোনা যাচ্ছে। মাথার হালকা চিনচিন ব্যথা নিয়েই আস্তে করে উঠে বসলাম। রুমে থাকা কারোরই আমার দিকে বিন্দু পরিমাণ নজর নেই। আজকালকার ছেলেমেয়েরা যে কি বেহায়া হয় এদের না দেখলে বুঝতেই পারতাম না বাপু। মান সম্মান টিকিটেও রাখলো না গো আল্লাহ। বাড়ি ভর্তি মানুষজন, তাও এদের লজ্জা শরমে বালাই নেই। কথাগুলোর মানে বুঝতে চেয়েও কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ কে কি করলো যে এই মহিলাটা বাসা ভর্তি আত্মীয় স্বজনের মধ্যে এমন তামাশা শুরু করেছে? ফালতু একটা মহিলা, জোয়ান একটা ছেলের সাথে সারাদিন লাগালাগি তো কইরেই থাকে। কত কইছি এই মেয়ে সুবিধার না। এই মুরব্বীর কথা শুনেই বা কেডা? আমারও তো এরা মা কইয়া মানেই না। এখন মান সম্মান হারাইতে হইলে তো আমারই কেউ দাম না দিলে কি হইবে? আমি তো ছেলেমেয়ের মতোই এদের দেখি। দেখুন, আপনি কিন্তু অযথায় উল্টাপাল্টা কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। বড় মার কথা আটকে দিয়ে উনি আবারও বলতে লাগলেন, তুমি চুপ করো। খুব তো বড় বড় কথা বের করো মুখ থেকে। শাশুড়িকে তো সম্মান পর্যন্ত দাও না। তোমাদের থেকে আর কি শিখবে? কি নির্লজ্জ মেয়েরে বাবা, লজ্জা শরমের বালাই নাই এদের। ঘরের মধ্যে দরজা আটকে কি নোংরামো শুরু করছে বাবা। সিসি। কথাগুলো বলতে বলতে রুমে ঢুকে পড়ল উনি। ওনার সাথে ফুপু ও চাচি আসলেন। আমার দিকে তাকিয়েই ফুপু বলতে লাগলেন, কেমন বেখায়া ছেলে মেয়ে দেখো। এতক্ষণ দরজা আটকে নষ্টামি করেও এখনো শখ মেটেনি। কেমন হাত ধরে গা ঘেঁষাঘেঁষি করে আছে। কি নির্লজ্জ মেয়ে গো। একজন শ্বশুরবাড়ি না যেতেই ভাইয়ের সাথে কীর্তি কারখানা শুরু করলো। নতুন আত্মীয়দের সামনে আর মুখ রাখলো না আমাদের।